ইডি সিআইডি সাঁড়াশির চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সই জল মামলায় সিআইডি জিজ্ঞাসাবাদ এবং সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব। আমরা গত রবিবারই দেখলাম প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভায় সই জল মামলায় তাকে তলব করা হয়েছিল, তার আগে 5.5 ঘন্টা এবং 14ই জুন সিআইডি তলব এবং সেখানে 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এবং গতকাল 15ই জুন সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব এবং সেখানে প্রায় 11 ঘন্টা এবং সেই 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং আজ ডিজে মন্তব্যে ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অর্থাৎ ইডি সিআইডি সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজ ডিজে মন্তব্যে সিআইডি হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সকাল 11টার মধ্যে ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন 12ই এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো প্রথমে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়। এই মন্তব্য এবং বাগুইহাটির এক ব্যক্তি এই নিয়ে মামলা করেন এবং সেখানে সিআইডি তদন্ত ভার নেয়। সিআইডি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সান্নিক রয়েছে, সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, সকাল 11টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, এখন সকাল 10টা, কোন রকম তৎপরতা এখনো পর্যন্ত? দেখো তমশ্রী, এখনো পর্যন্ত কোনো তৎপরতা না থাকলেও দুপুর 12টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে পৌঁছতে পারেন, তেমনটাই এখনো পর্যন্ত খবর। তবে যে ছবি আমরা দেখতে পেয়েছি, অন্তত শেষ কয়েকদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফেরার পর থেকে তিনি হাজিরা এড়াননি, কিন্তু তার অস্বস্তি যে দিনের পর দিন বেড়েছে তা কিন্তু আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। অন্তত আমরা দেখেছি 11 তারিখ তিনি দিল্লি থেকে ফেরার পরে প্রথমে সিআইডি হাজিরা, সেটা সইজাল কাণ্ডে, তারপর 14 তারিখ ফের ওই একই ঘটনায় সিআইডির তাকে তলব, গতকাল নিয়োগ দুর্নীতিতে ইডির তলব এবং আজকে ফের সিআইডির তলব। 11 তারিখ তিনি হাজিরা দেওয়ার ঠিক পরের দিন অর্থাৎ 12 তারিখ, সেই দিনই দীর্ঘক্ষণ সিআইডি অফিসারদের আমরা তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সেই দিন তারা এসে তার হাতে এই যে তলব করার যে নোটিশ, সেই নোটিশ তার বাড়িতে তার হাতে যাতে তিনি রিসিভ করেন সেই জন্য তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন বাড়ির গেটে। তারপরে তার হাতে রাত্রিবেলা সেই নোটিশ তার হাতে হ্যান্ডওভার দেওয়ার পর প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি সিআইডি আধিকারিকরা এখানে অপেক্ষা করেছিলেন। তারপর তার হাতে সেটা হ্যান্ডওভার করে তারপর তারা যান। পরবর্তীতে প্রশ্ন ছিল যে এই মামলা, যেটা মূলত নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্য হিসেবেই তদন্তকারীরা যেটাকে দেখছেন, সেই মন্তব্যের ভিত্তিতে তাকে যখন আজকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেক্ষেত্রে কি অস্বস্তি বাড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? অবশ্যই সেই দিকেই আজকে আমাদের প্রত্যেকের নজর থাকবে, কেননা ভবানী ভবনে এর আগের দিনও অন্য মামলাতেও যখন ডাকা হয়েছিল দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। তারপর চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ কটার মধ্যে তলব করা হয়েছে, অর্থাৎ কটার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? দেখো, সেই দিন যখন 12 তারিখ যখন তার কাছে যখন নোটিশ পৌঁছানো হয়, সেখানে 11টার সময়টাই তার কাছে এখানে সেই নোটিশে উল্লেখ ছিল। পরবর্তীতে যেটা জানতে পারা গেছে যে 12টার মধ্যে তাকে ভবানী ভবনে হাজিরা দিতে হবে বলে আপাতত তেমনটাই কমিউনিকেশন হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে তিনি কখন বেরোন, আজকে কটার সময় তিনি ভবানী ভবনে যান, শেষে কমিউনিকেশনে কোনো বদল হয়েছে কিনা, সেইগুলো তার বেরোনোর সময় দেখলেই আজকে পুরো বিষয়টা স্পষ্ট হবে। তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সেই অর্থে তৎপরতা না থাকলেও তিনি আজকেও ভবানী ভবনে তলবের উত্তর দিতে, অর্থাৎ তিনি হাজিরা দিতে যাবেন, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর রয়েছে কালীঘাট সূত্রে। বেশ সান্নিক। আর ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবিতে সরব মন্ত্রী দিলীপ ঘোষ। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কি আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আরো অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকাল আমরা দেখলাম যে প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ গতকাল 11টার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দপ্তরে পৌঁছে যান এবং ইডি দপ্তরে প্রায় 11:30 থেকে সকাল 11:30 থেকে জিজ্ঞাসাবাদ পর্ব চলে এবং 2 দফায় জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্সের নাম, কালীঘাটের কাকুর
অডিওয় জনৈক অভিষেকের নাম, অভিষেকের সংস্থার লেনদেনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজর এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া রেকর্ড করে ইডি আধিকারিকরা। অভিষেকের বয়ান পাঠানো হয় দিল্লির অফিসে। গতকাল সকাল 10:56 সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাত 10টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরোন তৃণমূল সাংসদ। প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি এবং আগামী দিনেও তারা যদি আমাকে ডাকে, আমার যদি কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে, আমি নিশ্চিতভাবে যাব। আগামীকালকে আপনারা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। 2 দফায় জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তারা কি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ প্রশ্ন উত্তরে সন্তুষ্ট ইডি আধিকারিকরা? জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2 দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সব মিলিয়ে প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং এই জিজ্ঞাসাবাদে মোটামুটি ভাবে কিন্তু ইডি আধিকারিক তারা সন্তুষ্ট, এমনটাই ইডি সূত্রে খবর। গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় গতকাল দিল্লিতে পাঠানো হয়েছিল এবং ঠিক কিভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, দিল্লি থেকে কিন্তু এই প্রশ্নমালা পাঠিয়ে দেওয়া হয়েছিল কলকাতা ইডি অফিসারদেরকে। 12 পাতার প্রশ্নমালা তালিকা তৈরি করা হয়েছিল। 7টি প্রশ্নের উত্তর প্রশ্ন দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করার জন্য এবং প্রত্যেকটি প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন করা হয় তার মধ্যে অডিও ক্লিপ ছিল, যেটি কিন্তু গুরুত্ব দিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। যেখানে দেখা যাচ্ছিল যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, অন্যদিকে কুন্তল ঘোষ, কান্তর বন্দ্যোপাধ্যায় যারা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিল, তাদের একটি অডিও ক্লিপ টাকার অ্যামাউন্টের কথা বলা হচ্ছিল এবং যেখানে বলা হচ্ছিল কিন্তু যে কত টাকা তোলার কথা বলা হচ্ছিল এবং একটি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও সেখানে উঠে আসে। এই সমস্ত প্রসঙ্গই তাকে এই সমস্ত অডিও ক্লিপ দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জিজ্ঞাসাবাদে সেভাবে কিন্তু উত্তর দিয়েছেন, এমনটাই খবর। এবং এই জিজ্ঞাসাবাদে মোটামুটি ভাবে তারা কিন্তু দিল্লির অফিসে তারাও সন্তুষ্ট। যদিও এই যে গোটা বয়ান প্রক্রিয়া ইতিমধ্যেই তারা আজকে ইডির পক্ষ থেকে আবার খতিয়ে দেখা হবে। যদি কোথাও মনে হয় যে বয়ানে কোথাও অসঙ্গতি রয়েছে, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার তলব করা হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে বয়ান গতকাল দিয়েছে সেই বয়ান কিন্তু ইতিমধ্যেই আজকে কিছুক্ষণের মধ্যে ইডি আধিকারিক তারা খতিয়ে দেখবে। তার পরবর্তী কি পদক্ষেপ তারা আবার দিল্লিতে জানাবে এবং কোন কোন প্রশ্নের উত্তর এখনো মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের কাছে পাওয়া জরুরি এবং সেগুলোই দিল্লি থেকে বলার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী কি সিদ্ধান্ত হবে, আবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হবে, এই সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও যে জিজ্ঞাসাবাদ গতকাল 11 ঘন্টা 2 দফায় জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু মোটামুটি ইডি আধিকারিক তারা প্রাথমিক দুর্নীতি মামলা অভিষেককে জিজ্ঞাসাবাদ করে তারা কিছুটা সন্তুষ্ট হলে, এমনটাই স্পষ্ট করা হচ্ছে। বেশ, গতকাল টানা 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাত 10টা নাগাদ যে সময় সিজিও কমপ্লেক্স থেকে বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তের ছবি দেখাচ্ছে এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও থেকে সরাসরি যান কালীঘাটে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সিজিও থেকে বেরোন রাত 10টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 11 ঘন্টা প্রায় জিজ্ঞাসাবাদ চলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং ইডি অফিস থেকে বেরিয়ে গতকাল কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিজিও থেকে সরাসরি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। दादा 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 अरे बेटे हमसे 2 लाइन अगर हिंदी में अभिषेक का 2 लाइन अगर शांति से हिंदी में। গতকাল কালীঘাটের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান কুণাল ঘোষ এবং কুণাল ঘোষ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আসেন ঠিক সেই সময়ের ছবিটা দেখাচ্ছি আপনাদের। সেই সময় কুণাল ঘোষকে ডিম, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই কুণাল ঘোষকে ডিম এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোনোর সময়ের ছবি, যেখানে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছড়ে এক ব্যক্তি।
আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলাম, আমি বেরোচ্ছি এবং আমি নিরস্ত্র এবং হাঁটাহাঁটির মধ্যে নেই, দাঁড়িয়ে। তো সেটা ওদের টার্গেট সুবিধা হয়েছে। আমি একদম শেষ মুহূর্তে মাথা ঘোরাতে পেরেছি, নইলে আমার এই চশমার কাঁচটায় পড়লে আমার চোখটার 12টা বেজে যেত। দয়া করে এটাকে জনরোষ বলবেন না। দুটো বাঁদর রাস্কেল এসে ডিম মেরেছে। মমতা দিদি কা ঘর মে তো কই নেই আয়েগা। আমি তো অবাক হয়ে গেলাম পুলিশের ভূমিকা দেখে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। আমি কালীঘাট থানার ওসি এবং সিপি কে মেল পাঠিয়েছি। বিজেপি না হলে এটা করবে কে? তো বিজেপি তো বটেই। আরে ডিমের বদলে যদি বোম ছোড়ে কি হবে? পালিয়ে যাবে। আমার ডেড বডি পড়ে থাকতো। পাথর মারলে কি হতো? আমি এমনি ডিম খেতে প্রচন্ড ভালোবাসি। অমলেট, পোচ, সেদ্ধ আমি ডিম খাই। এখন সেটা নয় কেউ মেরে বীরত্ব দেখাতে গেছে, কিন্তু এইসব করে থামানো যাবে না। এইসব বাঁদরামি মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা এবং আপনার কেন্দ্র এগুলো প্রশ্রয় দেবেন না। কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবি, এবং যিনি এই কাজ করলেন তিনি বলছেন যে মানুষের উপর অনেক অত্যাচার করেছেন কুণাল ঘোষ, এমনটাই দাবি চন্দনের। जनगणों पर अनेक अत्याचार करे। ये लोग बहुत अत्याचार किया भैया। ये हम लोग का ये कुणाल घोष का क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया। ये डीम खाने के लायक ही है आज, इसीलिए इसको डीम मारने हम लोग आए हैं। ऐसा कुछ गलत काम नहीं किया जो पता नहीं है किसी को, सब कुछ जानता है। बहुत गलत काम किया लोग। চৌঠা মে ভোটের রেজাল্ট এবং রাজ্যে পালাবদল। রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের একের পর এক ইভিএট নেতাকে ডিম। প্রথমে দেখাবো 30শে মের ছবিটা। 30শে মে সোনারপুরে দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। এবং সেই 30শে মের ছবি দেখাচ্ছি, যেখানে পাশাপাশি 30শে মের পাশাপাশি যদি 28শে মের ছবিটাও আপনাদের দেখাই, সেখানে 28শে মে আরও এক সাংসদ, দমদমের সাংসদ তৃণমূল সাংসদ সৌগত রায়কে লক্ষ্য করে ডিম ছোড়ে জনতা। 28শে মের ছবি আপনাদের দেখাচ্ছি নিমতায়। এবং গত কয়েকদিন ধরেই আমরা দেখছি তৃণমূল নেতা এবং বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে লক্ষ্য করেও ছোড়া হচ্ছে ডিম। অর্থাৎ একের পর এক এই ঘটনা ঘটছে। রাজ্যে পালা বদলের পরে বিভিন্ন জায়গায় এই ডিম ছোড়া হচ্ছে। যেমন বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছে। 28শে মে নিমতার ছবি, যেখানে তৃণমূল সাংসদ সৌগত রায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয় সোনারপুরে 30 তারিখ। এবং গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোনোর সময় কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ে এক ব্যক্তি। ওই যারা ডিম ছুঁড়েছে তাদের মধ্যে এই ছেলেটি, যার ছবি তুলে রেখেছি দেখুন, এই ছেলেটি ডিম ছুঁড়েছে, যাকে সিআইডি ইন্টেলিজেন্স দিচ্ছে, সিআইডি যাকে নিয়ে এসেছিল একদিন এই ছেলেটি। এই যে এত যে পুলিশ রয়েছে না, পুলিশগুলো দেখুন পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। একদিকে পুলিশ আরেকদিকে বিজেপির গুন্ডা, এই সমস্ত করে ভয় দেখানো হচ্ছে সবাইকে। ডিম ছুঁড়ে ছুঁড়ে মারা। এরপর তো আমরা হাঁটতে চলতে পারবো না। কোনো উন্নয়ন নয় যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্র ঠিক মতো থাকে। রাতেই কালীঘাট থানায় অভিযোগ বেলেঘাটার বিধায়কের, এবং অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন কুণাল ঘোষ। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, প্রথমেই আমরা দেখলাম যে যখন এই ডিম ছোড়ার ঘটনা ঘটলো তারপরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিধায়ক। এবার অভিযুক্তের নামে থানায় এফআইআর দায়ের হলো, কি আপডেট? তার বক্তব্য যে এই ব্যক্তি সেদিনকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি প্রবেশ করেছিল, এই ব্যক্তিও সেই সময় সেখানে ছিলেন। এবং তার বক্তব্য যে এই ব্যক্তিকে দিয়ে সাক্ষী হিসাবে সেদিনকে সই করানোর চেষ্টা করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেছেন। ইতিমধ্যে তিনি অভিযোগ দায়ের করেছেন, এবং যেহেতু সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ওই যুবককে দেখতে পাওয়া গেছে এবং তার সঙ্গে যে যুবক ছিল তাকেও দেখতে পাওয়া গিয়েছে, তার বক্তব্য এই বিষয়ে পুলিশের তরফ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। যদি পুলিশের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে তার তরফ থেকে পাল্টা যে আদালতে যাওয়ার যে হুঁশিয়ারি তাও দিয়ে রাখা হয়েছে। এবং তার বক্তব্য যে এই সমস্ত ঘটনা ঘটিয়ে রাজনৈতিকভাবে তাদেরকে বন্ধ করতে পারা যাবে না। তিনি একাই যে অভিযোগ জানিয়ে এসছেন, এবং তিনি বলেছেন তিনি তার নিজের বিধায়ক হিসেবে যে এলাকা তার বাইরেও তিনি যে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড করেন তার সঙ্গে জড়িত থাকবেন। তবে এই গোটা ঘটনার পিছনে অন্য কারো ইন্ধন থাকতে পারেন এমনও ইঙ্গিত তিনি দিয়েছেন। বেশ, মন্ত্রী দিলীপ ঘোষের
লোকজন আমি দেখলাম এত সুন্দর প্র্যাকটিস করে যাচ্ছে, ঠিক কপালে মারলে কপালে মারছে, টাকে বললে টাকে মারছে, বুকে বললে বুকে মারছে। প্র্যাকটিস করতে অনেক ডিম খরচা হচ্ছে, মারতেও খরচা হচ্ছে। লোকজন ঠিক জায়গায় রেডি হয়ে থাকছে। আমার মনে হয় কোথাও প্র্যাকটিস করানো হচ্ছে লোকজনকে, নাহলে এরকম টিপ এত সুন্দর হয় কী করে। কুণাল ঘোষ খাবেন জানতেন, উনি তো বলেই গেছেন আমি যাবই, কিন্তু কাঁচা ডিম খাবেন হয়তো ভাবেননি, সেদ্ধ ডিম হওয়া উচিত ছিল। আরও একজন সাংসদ বিদেশে আছেন, তিনি ডিমের ভয়ে বলছেন গেলেই আমাকে মারলে কেস করবো, সেখান থেকে ধমকি দিচ্ছেন। আবার এসে দেখুন কাঁচা কি পাকা কি হয় আপনার কপালে। রাজ্যে পালা বদলের পর থেকে আমরা দেখছি তৃণমূলে গৃহদাহ চলছে, আর তৃণমূলে গৃহদাহের মধ্যেই আরো একলা মমতা। অখিলেশের পাশে দাঁড়ালেও, অখিলেশ যাদব পাশে দাঁড়ালেও সরব সপারি আরেক নেতা মমতা জামানাকে তুলোধনা কিরণময় নন্দের। তৃণমূল জামানায় বাংলায় অপশাসনের নজির বলে তোপ দেগেছেন তিনি। যে নির্বাচনটা পশ্চিমবাংলায় 2026-এ হয়েছে, আমি মনে করি এই নির্বাচনটা পশ্চিমবাংলার মানুষ তার নিজের 15 বছরের যে অভিজ্ঞতা এবং তার 15 বছরে যে ব্যাড গভর্নেন্সের মাধ্যমেই তো একটা সরকার চলে। দুটো শব্দ, গুড গভর্নেন্স মানে ভালো সরকার, আর ব্যাড গভর্নেন্স মানে একটা সরকার মানুষের বিরোধী কাজ করেছে। এই 15 বছর যে সরকারটা ছিল, সেই সরকারটা ব্যাড গভর্নেন্সের কাজ করেছিল, যার জন্য মানুষের যে ক্ষোভটা ছিল, মানুষ তার ক্ষোভটা কোথায় গণতন্ত্রে, সেই ক্ষোভটা কোথায় তারা দেখান নির্বাচনের মাধ্যমে। অতএব যে নির্বাচনটা হয়েছে 2026-এ পশ্চিমবাংলার জনগণ, সেই নির্বাচনের মাধ্যমে তারা পশ্চিমবাংলায় যে ব্যাড গভর্নেন্সটা ছিল, যে সরকারটা ছিল, সেই সরকারটাকে হটিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি তোপ দেখেছেন কিরণময়। হারার পরেও হারেননি বলে মন্তব্যে তোপ সপা নেতার। এটা একটা পলিটিক্যালি, যদি ধরেন একটা পলিটিক্যালি যেহেতু সঙ্গে আছি থাকা, তার মানে এই নয় যে মমতা ব্যানার্জি হারেননি, তাকে হারানো হয়েছে। মমতা ব্যানার্জি দুটো জায়গায় হেরেছেন। গতবারে উনি বলেছিলেন হারিনি, কিন্তু তখন আমরা তৃণমূল জোটে প্রচারেও ছিলাম, আমি বিশেষ করে নন্দীগ্রামে আমি ছিলাম প্রচারে, নন্দীগ্রামে উনি হেরেছেন। হারার পরেও উনি কোর্টে কেস করেছেন, বলেছেন উনি হারেননি। আজ পর্যন্ত প্রমাণ করতে পারেননি যে উনি হারেননি। এবারেও নির্বাচনে মমতা ব্যানার্জি সঠিকভাবেই হেরেছেন। বহু তৃণমূল নেতাদের সঙ্গে কথা হয়েছিল যে সত্যিকারে ভবানীপুরে কি হয়েছিল, বলছে ভবানীপুরের জনতাই, তারাই চেয়েছিল মমতা ব্যানার্জিকে হারাতে, তারা মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছে। নির্বাচনে লড়াই করলে কখনো কেউ জিতবে, কখনো হারবে, এইটাই দুঃখের কথা। মমতা ব্যানার্জি যেদিন নির্বাচনে হেরে গেলেন, ইলেকশন কমিশন যখন ঘোষণা করলো, এরা সংবিধানের কথা বলে যে সংবিধানকে বাঁচাতে হবে, ইন্ডিয়া গঠবন্ধন নাকি সংবিধান বাঁচানোর জন্য, কিন্তু সবচেয়ে বেশি সংবিধানের উপর সবচেয়ে যেটা আঘাত হলো সেটা পশ্চিমবাংলায় ইন্ডিয়া গঠবন্ধনের একটা শরীর এই তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মমতা ব্যানার্জি হেরিয়ে গিয়েও বললেন আমি হারিনি। আমি অখিলেশ যাদবকে বলেছি যে পশ্চিমবাংলায় যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন একেবারে সঠিক নির্বাচন, মানুষ তার রায় দিয়েছে এবং সেই রায়ের মাধ্যমে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, সমাজবাদী পার্টির ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট কিরণময় নন্দের এই যে মন্তব্য, এই মন্তব্যকে কি হিসেবে ধরা হবে? ব্যক্তিগত না এখানে দলের সমর্থন রয়েছে? তার দলের সমর্থন থাকবে বলে মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে যেহেতু অখিলেশ 1 মাসও হয়নি তিনি পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হেরে যাওয়ার পর তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে আসেন, তার সঙ্গে কথা বলেন এবং একই সুর অখিলেশের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শুনতে পাওয়া গিয়েছিল। পরবর্তী সময় যখন দেখলাম INBI এর বৈঠক হলো, সেই বৈঠকেও অখিলেশকে দেখতে পাওয়া গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে, এবং সাম্প্রতিক সময় বেশ কতগুলো ঘটনার ক্ষেত্রে অখিলেশের যে সমর্থনের সুর লক্ষ্য করতে পারা গেছে। তবে কিরণময় নন্দের এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ 2021-এর একটু আগে থেকে সময় পর্যন্ত, যেমনকি 2024-এর লোকসভা হোক বা আরো বিভিন্ন সময় আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে বিভিন্ন রকম ভাবে প্রচারে তিনি অন্তত এসেছেন থেকেছেন, এবং সেই প্রসঙ্গের উদাহরণও তিনি নন্দীগ্রামের ক্ষেত্রেও তিনি টেনে তুলেছেন। এই ক্ষেত্রে দাঁড়িয়ে তার বক্তব্যকে ব্যক্তিগতভাবেই দেখতে হবে, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ যতই ব্যক্তিগত মন্তব্য করা হোক তিনি একটি রাজনৈতিক দলের শীর্ষ পদে রয়েছেন এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতেও তিনি বিরোধী শাসক এবং একটি মন্ত্রী হিসাবে তিনি কাজ করেছেন। রাজনৈতিক দিক থেকে তিনি যথেষ্ট এই কথা বিষয়গুলি সম্পর্কে অবহিত। কিন্তু যা তিনি বলেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে কার্যত যে অখিলেশ যাদবের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরোধিতার কথাই তিনি কার্যত উল্লেখ করেছেন তার বক্তব্যে। বেশ,
বিধানসভায় তৃণমূলের ধসেও তোপ কিরণময়ের। বিধানসভা গৌরব নষ্টের জন্য তৃণমূলকেই দোষারোপ। বাংলার বিধানসভায় দল ভাঙার খেলা শুরু করে টিএমসি, তোপ সমাজবাদী পার্টির ভাইস প্রেসিডেন্টের। বিগত 15 বছরে পশ্চিমবাংলায় বিধানসভাতে যে ঘটনাগুলো ঘটেছিল, ভারতবর্ষের ইতিহাসে গণতন্ত্রকে ধ্বংস করার মতো এত নক্কারজনক ঘটনা কখনো ঘটেনি। আমাদের একজন বিধায়ক ছিল, 2016 সালে সেই বিধায়ককে ভয় দেখিয়ে আমাদের থেকে ভাঙিয়ে নিয়ে তৃণমূলে যোগ দেওয়া হলো। সিপিএমের বিধায়ক ছিল, তাদেরকেও পর্যন্ত ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হলো। এমনকি কংগ্রেসের যে বিধায়ক ছিল মানস ভূঁইয়া, যে কংগ্রেসের লিডার ছিল, তার বিরুদ্ধে মার্ডার কেস নিয়ে এসে তাকে ভয় দেখে তাকে তৃণমূলে যোগ দেওয়া হলো। পশ্চিমবাংলায় গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করে থাকে, বিধানসভার গরিমাকে যদি কেউ ধ্বংস করে থাকে, সেটা তৃণমূল কংগ্রেস। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎটা একটা পদ্মপাতার উপর জল যেমন থাকে না, কখন কোন দিকে কখন পুরো জলটা পড়ে যাবে, ওই অবস্থার মধ্যে তৃণমূল কংগ্রেস আছে।